হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা পলিটেকনিক অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ভর্তি হয়েছ 2025-26 সেশনে, তোমাদের উপবৃত্তির জন্য কিভাবে ফর্ম পূরণ করতে হবে, উপবৃত্তিতে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, আবেদন করতে গেলে তোমাকে কি কি শর্ত পালন করতে হবে, সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা A to Z তোমাকে জানিয়ে দেব তুমি কিভাবে সকল তথ্য জানতে পারবে, কিভাবে আবেদন করবে, কিভাবে কাজ করতে হবে, সকল তথ্য A to Z তুমি জানতে পারবে। সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, দেখো উপবৃত্তির জন্য আবেদন ফর্ম পূরণের সঠিক নিয়ম। কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। সো যারা কারিগরি শাখার অধীনে রয়েছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। ভোকেশনাল থেকে আবেদন করতে পারবে, এইচএসসি ভোকেশনাল যারা রয়েছে তারা আবেদন করতে পারবে, ডিপ্লোমা আবেদন করতে পারবে, যারা কৃষিতে পড়তেছে, মেরিনে পড়তেছে, সকল কারিগরি শাখার স্টুডেন্ট আবেদন করতে পারবে, ঠিক আছে? সো কারা আবেদন করতে পারবে আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি যে তুমি আবেদন করতে পারবা। যারা 4 বছরের জন্য কোর্স করতেছে তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? 4 বছরে যারা কোর্স করবে তারা আবেদন করতে পারবে। সো এখানে টাকার পরিমাণটা একটু কম বেশি হতে পারে। তারপরে এইচএসসি যারা রয়েছে ভোকেশনাল তারা আবেদন করতে পারবে, এসএসসি যারা ভোকেশনাল রয়েছে তারা আবেদন করতে পারবে, দাখিলে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে স্টুডেন্ট, ঠিক আছে? সো স্টুডেন্ট দেখো ভিডিওটি একটু বড় হবে, লেন্থলি হবে, কারণ আমি তোমাদের আবেদন ফর্ম কীভাবে পূর্ণ করতে হয় A to Z তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা বুঝতে পারো কোথাও সমস্যা হলে যেন তোমরা সমাধান নিতে পারো এই ভিডিও দিয়ে দেখার মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে ভুল করা যাবে না। ভুল করলে তুমি কিন্তু আর তোমার যে উপবৃত্তির টাকাটা রয়েছে তুমি কিন্তু পাবে না, ঠিক আছে? এই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে ভুল করা যাবে না। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, টেনে টেনে দেখার কোনো প্রয়োজন নেই। তোমাকে অবশ্যই ভালো করে সতর্কতা অবলম্বন করতে হবে। সো দেখো আগেই তোমাকে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে যেহেতু MIS সফটওয়্যারের শিক্ষার্থীতে এন্ট্রি করা হবে বা যে এন্ট্রির কাজটি রয়েছে তারা প্রধান প্রতিষ্ঠান যিনি রয়েছে, তোমার প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছে তারা কিন্তু করে থাকবেন, বা কম্পিউটার অপারেটর এই কাজগুলো করে থাকবে একটা সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটার নাম হচ্ছে MIS, ঠিক আছে? আর এর জন্য তারা সুবিধার জন্য তারা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন ফর্ম দিতে পারে। সো তোমাকে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটা তোমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো বা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে ওই প্রতিষ্ঠানের অনুযায়ী কিন্তু সেই ফর্মটা হয়ে থাকবে। কিছু কিছু পরিবর্তন থাকতে পারে, কিন্তু সবার জন্য একটি ফর্মই হবে, অর্থাৎ সকল তথ্য কিন্তু সবার জন্য সেম থাকবে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে যে ফর্মটি দেওয়া হবে সেই প্রতিষ্ঠানের কাজের সুবিধার্থে ফর্মটি একটু সাজানোটাই হচ্ছে কি এলোমেলো হতে পারে, ঠিক আছে? কিন্তু তথ্যগুলো কিন্তু সবার কাছে একই চাওয়া হবে। প্রত্যেকটা তথ্যই তোমরা কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে পূরণ করার চেষ্টা করবে। যদি ভুল করো তাহলে কিন্তু কোনো সংশোধনের সুযোগ তুমি আর পাবে না। এই জন্য বলছি অবশ্যই সতর্ক থেকে প্রত্যেকটা তথ্য তুমি ওখানে দিবে, যাতে করে তুমি উপবৃত্তিটা পেয়ে যাও। যদি ভুল তথ্য দাও তাহলে কিন্তু তুমি উপবৃত্তি পাবে না। এই জন্য অবশ্যই পূরণ করার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? সো এগুলো ছিল তোমাদের হচ্ছে বেসিক ধারণা যে উপবৃত্তি পেতে গেলে তোমাকে কি কি করতে হবে। এবার চলো তুমি কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবে এবং সেটি কোথায় পাবে, কবে নোটিশ প্রকাশ করা হবে, সকল তথ্য আমরা জানতে পারবো, ঠিক আছে? এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, সো দেখো শিক্ষার্থীদের করণীয়, তোমরা যে শিক্ষার্থী রয়েছে তোমাদের কি কি করণীয় রয়েছে এই ধাপটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে দেখো স্টুডেন্ট, যখন তোমাকে প্রতিষ্ঠান থেকে একটা নোটিশ দেওয়া হবে, ঠিক আছে? নোটিশ যখন দেওয়া হবে প্রতিষ্ঠান তোমাকে জানিয়ে দিবে যে কবে থেকে তুমি আবেদন করতে পারবে। আবারও বলছি, প্রতিষ্ঠান তোমাকে জানিয়ে দিবে নোটিশের মাধ্যমে, নোটিশ একটা জারি করবে যে তোমাদের উপবৃত্তি আবেদন চলমান শুরু হয়েছে, তারা একটা নির্দিষ্ট তারিখ দিবে, ঠিক আছে? নির্দিষ্ট তারিখ দিবে কবে থেকে তুমি উত্তোলন করতে পারবে এবং কবে তুমি সেটা জমা করতে পারবে, সেটা তোমাকে কিন্তু তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। তাহলে তুমি বুঝতেই পারছো যখন আবেদন শুরু হবে তখন তোমার নোটিশেই তোমার প্রতিষ্ঠানেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। সো এই জন্য টেনশনের কোনো কারণ নেই যে কবে নোটিশ প্রকাশ করা হবে, কবে থেকে তুমি আবেদন করতে পারবে, কোনো টেনশন নেই। তোমাকে প্রতিষ্ঠানই জানিয়ে দেবে যে তুমি এখন আবেদন করতে পারবে। সো আবেদন উত্তোলন তোমাকে শুরু করতে হবে। উত্তোলন বলতে আবেদন ফর্মটি তোমাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে তুমি সম্পূর্ণভাবে পূরণ করবে। এবার তারপরে জমাদানের একটা তারিখ তারা কী করে দেবে, নোটিশে তোমাকে জানিয়ে দেবে। এরপর তোমার কাজ হবে কি, তোমার কাজটা হবে ওই যে নোটিশটা দিয়েছে ওই নোটিশটা ভালো করে দেখে বুঝে শুনে তুমি ওই ফর্মটা কী করবা, একটা ফর্ম তোমাকে দেওয়া হবে, ওই ফর্মটা তুমি কালেক্ট করবা। কালেক্ট করার পর তুমি ওই ফর্মটা তোমাকে কী করতে হবে, অবশ্যই তোমাকে ওই ফর্মটা কী করতে হবে, ফিল আপ করতে হবে, ঠিক আছে? ফিল আপ করে অবশ্যই তোমাকে নির্দিষ্ট তারিখের ভিতরে তোমাকে কী করতে হবে, জমা দিতে হবে। কোথায় জমা দিবা, তোমার প্রতিষ্ঠানে জমা দেবা। সো এই বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। নোটিশ প্রকাশ করবে তোমাকে কবে থেকে
তুলতে বলবে বা কবে জমা দেওয়া হবে ওই নোটিশে কিন্তু তারা জানিয়ে দিবে। দেন তুমি ওই ফর্মটা কালেক্ট করবা, কালেক্ট করে তোমার যে সকল তথ্য রয়েছে তুমি সুন্দর করে দিয়ে বা ঠিক আছে, দেওয়ার পরে তুমি অবশ্যই সেটা তোমার নির্দিষ্ট তারিখের মধ্যে আবার কিন্তু কী করতে হবে, জমা দিতে হবে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ স্টুডেন্ট, শিক্ষার্থীদের আবেদন ফর্মটি সঠিকভাবে তোমাকে পূর্ণ করে সঠিক স্থানে তোমাকে কী করতে হবে, জমা দিতে হবে। সঠিকভাবে তোমার যে সকল তথ্য চাইবে তোমাকে অবশ্যই সেই সকল তথ্য সঠিকভাবে পূর্ণ করে দিতে হবে। এলোমেলো বা তোমার হচ্ছে মিস ডাটা দেওয়া যাবে না। এতে করে কি হবে, তুমি যদি মিস ডাটা দাও বা মিস ইনফরমেশন দাও তাহলে তোমার যে ফর্মটি রয়েছে তুমি হয়তোবা সঠিকভাবে পূর্ণ করেছো, অর্থাৎ তুমি ফর্মটি আবেদন করতে পারবা, কিন্তু তুমি যে উপবৃত্তি পাবা এই বিষয়টা নিশ্চিত কিন্তু করা যাবে না, বা উপবৃত্তি তুমি পেতেও পারো আবার নাও পেতে পারো। এর জন্য তুমি যখন আবেদন ফর্মটি পূর্ণ করবা অবশ্যই সতর্কতার সহিত তোমাকে আবেদন ফর্মটি পূর্ণ করতে হবে। ঠিক আছে, শিক্ষার্থীদের আবেদন ফর্মটি জমা দান, তারপর ওই যে বললাম আবেদনটি তোমাকে দেওয়া হবে, নোটিশে বলা হবে, তারপরে তুমি কালেক্ট করবা, কালেক্ট করে সম্পূর্ণ সুন্দর করে পূরণ করবা, করে তুমি অবশ্যই সেটা জমা দিবা নির্দিষ্ট তারিখের ভিতর। সো এই ফর্মটি তুমি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, কীভাবে ডাউনলোড করতে হয় আমি তোমাকে দেখিয়ে দিব। তারপরে তোমাকে বলছি এই ফর্মটি তুমি তোমার প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবা, তোমার প্রতিষ্ঠানের কাছে তুমি চাইলে তোমাকে দিয়ে দিবে। সো কালেক্ট করার পর তুমি তোমার বাসস্থান বা তুমি যে এখানে বসবাস করছো সেটা মেসে হতে পারে, বাসায় হতে পারে, ঠিক আছে, ওখানে গিয়ে নিজেই সুন্দর করে পূরণ করে ওই ফর্মটি তুমি কী করবা, তোমার প্রতিষ্ঠানের যিনি হেড রয়েছেন বা তোমার যিনি প্রিন্সিপাল রয়েছেন অথবা যার কাছে এই ফর্মটি জমা দেওয়া যাবে তুমি তার ঠিকানাটা নিবে বা তার সাথে যোগাযোগ করে ফর্মটি তুমি তার কাছে কী করবা, জমা দান করবা। ঠিক আছে, এই ফর্মটি হচ্ছে অফলাইনে করতে হচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানগুলো এই ফর্মটি কী করতেছে, ঠিক আছে, এই ফর্মটি কী করবে, তারা তোমার কাছ থেকে নিয়ে কী করবে, তারা অনলাইনে কী করবে, আবেদন করবে। ঠিক আছে, প্রতিষ্ঠান তোমার কাছ থেকে অফলাইনে নিবে এবং নেওয়ার পর তোমাকে ওই যে বলছি MIS এই যে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে তারা কি করবে, তোমার কাছ থেকে যে সকল তথ্য তুমি দিয়েছো এই সকল তথ্য কালেক্ট করে তারা একটা অনলাইনে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে তারা কি করবে, আবেদন করবে। এটা প্রতিষ্ঠান করবে। আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা কি গুগল শিট, ঠিক আছে, এই যে গুগল শিটের মাধ্যমে কি করতে চাই তারা কিন্তু আবেদনের সুযোগ করে দিয়েছে। সো তোমার প্রতিষ্ঠান আসলে গুগল শিটের মাধ্যমে আবেদন করার সুযোগ দিয়েছে কিনা বা অফলাইনে সুযোগ রয়েছে কিনা তুমি এটা তোমার প্রতিষ্ঠান থেকেই তখন জেনে নিতে পারবে। ঠিক আছে, তোমার প্রতিষ্ঠান যদি গুগল শিটের মাধ্যমে আবেদন করার সুযোগ দেয় তাহলে তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো নিজেই। কিন্তু তোমার প্রতিষ্ঠান যদি অফলাইনে থাকে তাহলে তোমার প্রতিষ্ঠানের অফলাইন ফর্মটি সংরক্ষণ করে সঠিক তথ্য দিবা। তারপরে তোমার তথ্য যেগুলো থাকবে সেই তথ্য অনুযায়ী তার প্রতিষ্ঠানে যিনি কম্পিউটার অপারেটর থাকেন ওই নিয়ে তখন কি করবে, অনলাইনে তোমার সকল ডাটা কি করবে, ফিল আপ করে দেবে। ঠিক আছে, তখন সেটা ফিল আপ করার পর সেটা অটোমেটিক হয়ে যাবে। দেন যিনি বোর্ড কর্তৃপক্ষ থাকেন তারা কিন্তু চেক আউট করবে, করার পর সেটা তোমার কাছে টাকা চলে আসবে যদি তুমি সেই টাকার পাওয়ার অধিকারী হয়ে থাকো। কিন্তু তুমি যদি টাকা পাওয়ার অধিকারী না হও তাহলে তো টাকা পাবা না। আবার তুমি যদি হয়তো মিস ইনফরমেশন দিয়ে থাকো তাহলে ওটার জন্য তোমার যে আইডিটা রয়েছে ওটা বুক হয়ে যেতে পারে, অর্থাৎ তোমার কি করতে পারে, বন্ধ করে দিতে পারে। দেখা যাবে তুমি আবেদন করেছো, তোমার যোগ্যতা রয়েছে কিন্তু তুমি ভুল ইনফরমেশন দেওয়ার কারণে তোমার আবেদনটি বাতিল হয়ে গেছে। এই জন্য বলবো অবশ্যই সঠিক তথ্য দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো স্টুডেন্ট, আবেদন ফর্মটি যেভাবে পূর্ণ করতে হবে। সো আবেদন ফর্মটি কীভাবে পূর্ণ করতে হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দিব। তারপরে আরও কিছু বলে নেই, সেটা হচ্ছে ভুল করা যাবে না, ভুল করলে তোমার সঠিক করার কোনো সুযোগ থাকবে না। আবারও বলছি, তুমি আবেদন ফর্মটি সঠিকভাবে তথ্য দিবে, ভুল করলে কিন্তু সেটা সঠিক করার কোনো ওয়ে নেই। ঠিক আছে, কোনো সফটওয়্যারের মাধ্যমেও করা যাবে না, বা তুমি সরাসরিও করতে পারবে না, বা তোমার প্রতিষ্ঠানে যিনি রয়েছে তিনিও কিন্তু করতে পারবে না। এটা একেবারে বোর্ড কর্তৃপক্ষের কাছে থাকে। সো বোর্ড কর্তৃপক্ষ তোমাকে এটা কখনো সঠিক করার সুযোগ দেবে না। এই জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে ফর্মটি পূর্ণ করতে হবে। ঠিক আছে, আবেদন ফর্ম পূর্ণ করার তোমার যে শর্তাবলী তোমাকে মানতে হবে সেই শর্তাবলীগুলো আমরা অবশ্যই আগে দেখে নিব, তারপরে কিভাবে পূর্ণ করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব। সো স্টুডেন্ট, এই পর্যন্ত তোমরা যারা দেখেছো তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। স্টুডেন্ট, এবার দেখো আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে। তুমি যখন আবেদন করবে তোমাকে অবশ্যই এই শর্তাবলীগুলো মেনেই তোমাকে আবেদন করতে হবে। সো কী কী শর্তাবলী রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 6টি শর্ত রয়েছে। এই 6টি শর্ত পালন করে তোমাকে আবেদন করতে হবে। সো দেখো, আবেদনকারী শিক্ষার্থী অত্যন্ত সতর্কতার সাথে তথ্যের সঠিকতা নিশ্চয়ন করতে হবে। তার মানে আমি আগেই বলে দিয়েছি, তুমি যখন এই ফর্মটি পূর্ণ করবে অবশ্যই তোমাকে সঠিক ইনফরমেশন দিতে হবে। ভুল ইনফরমেশন দিলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, 2 নাম্বার বলছে
MIS সফটওয়্যারের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ হবে, বিদায় সকল ক্ষেত্রে তথ্য এন্ট্রি নির্ভুল হওয়া এবং স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়। বলছে একটা অনলাইন সফটওয়্যারের মাধ্যমে তোমার সকল পেমেন্ট কী করা হবে, দেওয়া হবে, ঠিক আছে। সেটা অনলাইনে হতে পারে অথবা ব্যাংকিং মাধ্যমে দেওয়া হবে, কিন্তু একটা সফটওয়্যার ইউজ করে সেই কাজটা করা হবে। যেহেতু এটা সফটওয়্যারের মাধ্যমে করা হবে, তুমি যদি ভুল ইনফরমেশন দাও তাহলে কিন্তু তোমার এই যে সফটওয়্যারটা অটোমেটিক তোমাকে কী করে দেবে, ব্ল্যাক লিস্টে ফেলবে, ঠিক আছে। ব্ল্যাক লিস্টে ফেলবে অথবা তোমাকে কী করে দেবে, ব্লক করে দেবে, যার কারণে তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি কিন্তু উপবৃত্তির টাকাটা পাবে না। এই জন্য অবশ্যই তোমাকে ভুল তথ্য থেকে দূরে থাকতে হবে, নির্ভুল তথ্য তোমাকে প্রেরণ করতে হবে, ঠিক আছে। আবার দেখো, অ্যাকাউন্টিংধারী জাতীয় পরিচয় নামের সাথে অ্যাকাউন্টেন্ট নামের মিল থাকতে হবে। সো দেখো, তুমি কি করছো, একটা অ্যাকাউন্ট তৈরি করছো, অর্থাৎ তুমি যে টাকাটা নিতে চাচ্ছ এই জন্য তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তোমার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রের সাথে অবশ্যই তোমার নামের কি করতে হবে, মিল থাকতে হবে। তার মানে তুমি যে একটা অ্যাকাউন্ট নিচ্ছ, ধরো তুমি একটা অ্যাকাউন্ট খুলেছো, এখান থেকে তোমার টাকাটা কি যাবে, তোমার কাছে আসবে, তাই তো। সো এই যে তোমার কাছে আসবে, এই আসার কারণটা তোমাকে ভালোভাবে খুঁজতে হবে। কেন খুঁজতে হবে, তুমি যদি তোমার পিতার আইডি দিয়ে তোমার অ্যাকাউন্ট করো অথবা মাতার আইডি দিয়ে তুমি অ্যাকাউন্টে টাকা নিতে চাও, তাহলে তোমার এই অ্যাকাউন্টটা তোমার মাতার হতে হবে অথবা তোমার পিতার হতে হবে, ঠিক আছে। আবারও বলছি, তোমার যদি বিকাশে তুমি নিতে চাও, ঠিক আছে, আবারও বলি, বিকাশে যদি নিতে চাও তাহলে তোমার জাতীয় পরিচয়পত্রটা অবশ্যই তোমার পিতার, যদি বিকাশ নাম্বার হয় তাহলে তোমার পিতার বিকাশ নাম্বারের জাতীয় পরিচয়পত্রটা হতে হবে এবং তোমার বিকাশ নাম্বার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা তোমার পিতারই হতে হবে। অথবা তোমার যদি মাতার থাকে তাহলে তোমার মাতার জাতীয় পরিচয়পত্রে অবশ্যই ঠিক থাকতে হবে এবং তোমার বিকাশ অথবা নগদ তুমি যে মাধ্যমে নিতে চাচ্ছ সেই মাধ্যমে এটা কিন্তু তোমার ঠিকানা থাকতে হবে, ঠিক আছে। যার আইডি তারই অ্যাকাউন্ট হইতে হবে, অন্য কারো হইলে তুমি কিন্তু উপবৃত্তিটা পাবা না। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে কার অ্যাকাউন্টে তুমি টাকা নিতে চাচ্ছ, অথবা তুমি মনে করো তোমার অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছ, তাহলে তোমার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে ওইটা দিয়েই তোমাকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, প্লাস ওই জাতীয় পরিচয়পত্রের নাম্বারের সাথে যেন মিল থাকে। অমিল হলে তুমি কিন্তু টাকাটা পাবা না। 4 নাম্বার বলছে একই অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থী ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। বলছে একাধিক, ধরো একটা প্রতিষ্ঠানে 2 জন শিক্ষার্থী পড়াশোনা করে, একটা ছেলে, ঠিক আছে, একটা ছেলে আর একটা হচ্ছে কি করে, মেয়ে পড়াশোনা করে। সো এই যে ছেলে আর মেয়ে এরা 2 ভাই বোন, তার মানে একটা পিতার 2 ছেলে মেয়ে আছে, তারা 2 জনই পলিটেকনিকে পড়াশোনা করছে। তাহলে একই পিতার 2টি সন্তান কিন্তু এই যে পিতার যে একটা নাম্বার হবে এই একটা নাম্বার কিন্তু তারা 2 জনে ইউজ করতে পারবে না, হয় তাকে ছেলেকে দিতে হবে অথবা মেয়েকে দিতে হবে। তাহলে আরেকটা যদি ছেলেকে দেয় তাহলে তো মেয়ে কোথায় পাবে, অবশ্যই তখন সে তার মাতার নাম্বার কি করবে, ইউজ করতে পারবে, অথবা তার যে পরিচয় রয়েছে অন্য কারো অ্যাকাউন্ট সে ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা অবশ্যই কী করতে হবে, অবশ্যই সেটা একেবারে কাছের কেউ হবে, যদি আত্মীয় স্বজন হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এই জন্য বলবো, তোমার যদি 2 ভাই বোন তোমরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ো, তাহলে তোমার যদি পিতার থাকে তাহলে একটা নাম্বারে তুমি দিবা, তোমার হচ্ছে ছেলে মেয়ে তুমি যাকে ইচ্ছা তুমি নিতে পারো, আর একটা হচ্ছে তোমার মায়ের নাম্বার দেবা। তোমার মায়ের নাম্বারে যে জাতীয় পরিচয়পত্র রয়েছে ওইটা দিয়ে আবার বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে। তুমি যদি তোমার পিতার নাম্বার দিয়ে নাও তাহলে তোমার পিতার নাম্বারে জাতীয় পরিচয় যেটা রয়েছে ওইটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়া থাকতে হবে অথবা নগদ থাকতে হবে, রকেট তুমি যে মাধ্যমে নিতে চাচ্ছ ওই মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, অবশ্যই, ঠিক আছে। এই জন্য বলছে একই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু একাধিক শিক্ষার্থী ব্যবহার করতে পারবে না, তার মানে একটা নাম্বার শুধু একজন শিক্ষার্থী ব্যবহার করতে পারবে। তুমি যদি একটা নাম্বার 2 জন স্টুডেন্ট ব্যবহার করে, অনেক স্টুডেন্ট থাকে যে তাদের পিতামাতাকে টাকা দিতে চায় না বা বিভিন্ন কারণে, সো একটা স্টুডেন্টের নাম্বার বিভিন্ন জন ইউজ করে, তখন কিন্তু ওই যে বললাম এই যে MIS সফটওয়্যার রয়েছে, সো এই যে MIS সফটওয়্যার কিন্তু অটোমেটিক এটা ধরে নেবে, তখন কিন্তু সেটা নিজে কী করে দেবে, ব্লক করে দেবে, তখন তোমার কাছে আর টাকাটা যাবে না যদিও তুমি টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলে, ঠিক আছে। আবার দেখো 5 নাম্বার বলছে অ্যাকাউন্টেন্টধারী মোবাইল ব্যাংকিং সেবা, সেটা তুমি কিসের মাধ্যমে নিতে পারো, নগদে নিতে পারবে, রকেটে নিতে পারবে, বিকাশের মাধ্যমে নিতে পারবে, সচ্ছল আছে কিনা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তুমি যে মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছ সেটা বিকাশে হতে পারে, নগদে হতে পারে, ঠিক আছে, রকেটে হতে পারে। সো যে মাধ্যমে নিবা ওই মাধ্যমে বা যে অ্যাকাউন্টে নিতে চাচ্ছ ওই অ্যাকাউন্টটা আসলে অন আছে কিনা, ঠিক আছে। অনেকেই হয়তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে কিন্তু ওই অ্যাকাউন্ট নাম্বারটা অন নেই বা সচল নেই, তাহলে ওই নাম্বারে টাকাটা যাবে না। আর যখন টাকাটা যাবে না তখন কিন্তু এই যে অটোমেটিক সফটওয়্যারটা কী করে দেবে, ওটা ব্লক করে দেবে। সো এই জন্য বলছে এটা সফটওয়্যারের মাধ্যমে কাজ হবে, এটা কিন্তু কোনো মানুষ করবে না। সো ভালোভাবে বলছি
তোমাকে অবশ্যই এই তথ্যগুলো দেওয়ার পূর্বে তোমাকে ভালোভাবে বুঝে শুনি তোমাকে তথ্যগুলো প্রেরণ করতে হবে, ঠিক আছে? না হলে এই সফটওয়্যার কিন্তু তোমাকে অটোমেটিক ব্লক করে দেবে, আর ব্লক করে দিলেও তুমি যোগ্যতা থাকা সত্ত্বেও উপবৃত্তি পাবে না, ঠিক আছে? তারপরে দেখো, অসম্পূর্ণ তথ্য সম্বলিত ফর্ম বাতিল বলে গণনা হবে। তার মানে তোমাকে এখানে বলে দিয়েছে যে ফর্মটি দেওয়া হবে ওই ফর্মে কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না, প্রত্যেকটা তথ্যই তোমাকে প্রেরণ করতে হবে। তুমি যদি কিছু জায়গা পূরণ করেছো আবার কিছু জায়গা পূরণ করনি, তাহলে তোমার যে ফর্মটি রয়েছে ফর্মটি তারা বাতিল করে দেবে। এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে এই সফটওয়্যারের কারণে। কারণ তোমাদের যে উপবৃত্তির সিস্টেমটা রয়েছে এই উপবৃত্তির সিস্টেমটা একটা অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে করা হবে। এখানে কোনো মানুষের হাত থাকবে না বা কোনো কাজ করা থাকবে না, শুধু তারা এন্ট্রি করবে। আর এন্ট্রি করার সময় যদি কোনো তথ্যের সাথে ম্যাচিং না করে, ধরো তোমার জন্ম তারিখ আছে হচ্ছে তোমার এসএসসি সার্টিফিকেটে হচ্ছে তোমার 2000 ধরে নিলাম 2002 আছে, কিন্তু তোমার হচ্ছে জাতীয় পরিচয়পত্রে আবার 2001 আছে, অথবা তুমি যে তথ্যটা দিয়েছো বা ফর্মটি পূরণ করেছো ওখানে 2002 দিয়ে দিয়েছো, সরি, অথবা শূন্য মাত্র 2000 দিয়েছো, তার মানে এই যে তিনটা কিন্তু ম্যাচিং করছে না। এরকম যদি ম্যাচিং না করে তাহলে কিন্তু সেটা অটোমেটিক সফটওয়্যারটা বাতিল করে দিবে। এই জন্য অবশ্যই তোমাকে সতর্কতার সহিত এই ফর্মটি পূর্ণ করতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো সংযুক্তি, তোমার কি কি প্রয়োজন হবে ওই ফর্মটি পূরণ করার সময়। পাসপোর্ট সাইজে সদ্য তোলা ছবি 1 কপি লাগবে, তারপর অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি লাগবে, বাবা মায়ের এনআইডি কার্ডের পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই লাগবে, এসএসসি পরীক্ষার মার্কশিট বা অ্যাডমিট কার্ডের ফটোকপি লাগবে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, সেটা তোমার বিকাশ হতে পারে, নগদ হতে পারে, রকেট হতে পারে, খোলা যার নামে তার এনআইডি পরিচয়পত্র অবশ্যই ফটোকপি প্রয়োজন হবে। সংযুক্ত সকল ফটোকপিগুলো অবশ্যই স্পষ্ট এবং A4 সাইজ পেপারে হতে হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে কি কি বলা রয়েছে, ঠিক আছে? তারপর যদি কোথাও অসুবিধা হয় বুঝতে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি তোমাদের জন্য অবশ্যই অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, তাহলে চলো এবার কিভাবে পূর্ণ করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। আবারও বলছি একটু ভিডিওটা বড় হবে, সো মনোযোগ সহকারে দেখার ট্রাই করো স্টুডেন্ট, তাহলে তুমি সঠিকভাবে বুঝতে পারবে। ওকে স্টুডেন্ট, এবার দেখো কারিগরি শিক্ষা অধিদপ্তর স্ট্যাম্প সাইজে এইটা তোমার যে একটা রয়েছে স্ট্যাম্পেইন তোমার যে উপবৃত্তি এইটাকে দেওয়া হচ্ছে, সো এইটাকে বলা হচ্ছে SF, ঠিক আছে? এই ফর্মটার নাম। সো যেই ফর্মটা যেই থাকুক না কেন আমাকে এই ফর্মটা কী করতে হবে, পূর্ণ করতে হবে। সো কখন পূর্ণ করবা, তোমাকে নোটিশ জানিয়ে দেবে প্রতিষ্ঠানটি, তখন তুমি সেটা কালেক্ট করে পূর্ণ করে নিতে পারো, ঠিক আছে? ওকে, সো প্রথমে বলছে ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ইনফরমেশন তোমাকে দিতে হবে। সো পার্সোনাল ইনফরমেশনগুলো কী কী রয়েছে তোমাকে বলছে, শিক্ষার্থীদের নাম বাংলায় সুন্দর করে দিবা, তোমার নাম কি, যদি রফিক হয় রফিক, সুন্দর করে সম্পূর্ণ নাম তোমাকে এখানে দিতে হবে। এখন সম্পূর্ণ নাম তুমি কি অনুসারে দিবে, তুমি যদি এসএসসিতে পড়ো তাহলে তুমি অবশ্যই এসএসসি যে সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট অনুসারে দেওয়ার চেষ্টা করবে। আর তুমি যদি মনে করো যে না তুমি এসএসসিতে সার্টিফিকেট অনুযায়ী দিচ্ছ না বা তুমি সবে মাত্র এসএসসিতে ভর্তি হয়েছো, তাহলে তোমার যে জিএসসি রয়েছে ঠিক আছে ওইটার অনুসারে তোমাকে দিতে হবে। অথবা তুমি যদি এইচএসসিতে পড়ো তাহলে তোমাকে অবশ্যই এসএসসি অনুযায়ী তোমাকে কী করতে হবে, ওই নামটাই দিতে হবে। তাহলে কি হবে, তোমার ওই যে সফটওয়্যারে বললাম তাহলে তোমার সফটওয়্যার কিন্তু অটোমেটিক কানেক্ট করবে। কিন্তু তুমি যদি এসএসসিতে রয়েছে একটা তথ্য আর তুমি ফর্ম পূরণ করার সময় আরেকটা তথ্য দিয়েছো, যার কারণে তোমার এই আবেদনটাই অটোমেটিক ওই সফটওয়্যারটা কী করবে, বাতিল করে দিবে, ঠিক আছে? তারপর দেখো শিক্ষার্থীদের ইংরেজি নাম, তোমাকে অবশ্যই এই ইংরেজি নামটা কী করতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? বড় হাতের অক্ষরে তোমাকে কী করতে হবে, লিখতে হবে আরও রকি। সো এরকম বড় হাতের অক্ষরে তোমাকে কী করতে হবে, লিখতে হবে তোমার সম্পূর্ণ নাম সুন্দর করে এখানে লিখে দেবা। তারপরে জন্ম সনদের নাম্বার, তোমার যে জন্ম সনদের নাম্বারটা রয়েছে এখানে সুন্দর করে তোমার যতগুলো অক্ষর রয়েছে অর্থাৎ ডিজিট রয়েছে এখানে সুন্দর করে দিয়ে দেবা, ঠিক আছে? ভুল করা যাবে না স্টুডেন্ট, অনেকে মুখস্থ করা যাবে না। তুমি জাস্ট খাতা দেখবে অথবা তোমার যে নোট রয়েছে ওই নোটটা দেখবে বা পেপারস দেখে এক এক করে এখানে ওঠানোর চেষ্টা করবে। কোনো তথ্য ভুল করা যাবে না, ভুল করলেই এটা সমাধান করার আর কোনো উপায় থাকবে না। তারপরে দেখো লিঙ্গ, অর্থাৎ তুমি ছেলে না মেয়ে, তোমাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে। তুমি যদি পুরুষ হও অর্থাৎ ছেলে হলে ছেলে, মেয়ে হলে এখানে মেয়ে তোমাকে দিতে হবে, ঠিক আছে? তারপর দেখো পিতার নাম আছে বাংলায় তোমাকে দিতে হবে, ইংলিশে তোমাকে দিতে হবে। আবারও বলছি এগুলো কিন্তু বড় হাতের অক্ষরে তোমাকে দিতে হবে। ইংলিশ তুমি দিবা বড় হাতের অক্ষর, পিতার নাম তুমি সুন্দর করে বাংলায় আগে লিখবা, মাতার নাম সুন্দর করে বাংলায় লিখবা, ঠিক আছে? মাতার নাম বাংলায়, তারপরে ইংরেজি রয়েছে এখানে সুন্দর করে দিয়ে দেবা। তারপরে বৈবাহিক অবস্থা, অবশ্যই অনেকেই বিবাহিত থাকবে, সো যারা বিবাহিত তারা বিবাহিত, যারা অবিবাহিত রয়েছে তারা অবিবাহিত সুন্দর করে এখানে দিয়ে দিবা। কোনো কিছু বাড়তি তথ্য দেওয়ার প্রয়োজন নেই।
তারপরে দেখো পিতামাতার হচ্ছে এনআইডি কার্ড যেটা রয়েছে, তোমাকে অবশ্যই এনআইডি কার্ড এখানে সুন্দর করে নম্বরটা রয়েছে এখানে ডিজিটটা দিতে হবে, পিতার জন্ম তারিখ দিতে হবে, পিতার মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই যেই মোবাইল নাম্বারটা সচ্ছল রয়েছে সেই নাম্বারটা ইউজ করতে হবে। তারপরে মাতার নাম্বার, অর্থাৎ যার নাম্বার থাকবে তুমি তার নাম্বারটা দিবা। অবশ্যই প্রত্যেকটা তথ্যই তোমাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে, কোনো তথ্য ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। সো স্টুডেন্ট, এই পর্বে আমরা দেখলাম যে ব্যক্তিগত তথ্য কিভাবে পূর্ণ করতে হচ্ছে। এবার দেখো তোমাদের যে একটা স্থায়ী ঠিকানা থাকে, ওই স্থায়ী ঠিকানা এবং হচ্ছে বর্তমান ঠিকানা তুমি কিভাবে পূর্ণ করবে। সো স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা অনেকের সেম হতে পারে, অর্থাৎ একই হতে পারে, তখন তোমরা জাস্ট ওই দিয়ে দিলেও হয়ে যাবে। আর যদি এটা আলাদা হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই আলাদা করে লিখতে হবে। সো স্থায়ী ঠিকানা বলতে কি বোঝায়? স্থায়ী ঠিকানা হচ্ছে তুমি যেখান থেকে পড়াশোনা করেছো, তোমার বাবা মার বাড়ি যেখানে রয়েছে, তোমার জন্মস্থান, ওইটাকে বলা হচ্ছে স্থায়ী ঠিকানা। আর বর্তমান ঠিকানা হচ্ছে অনেকেই বাসা থেকে কি আসে, অনেকে বাসা থেকে কি হয় মেস, ঠিক আছে, মেস ভাড়া নিয়ে থাকে অথবা বাসা ভাড়া নিয়ে থাকতেছে অন্য একটা জেলা শহরে বা কোনো একটা জায়গায় থেকে পড়াশোনা করছে, ওইটাকে বলা হচ্ছে বর্তমান, ঠিক আছে। আর তোমার পিতামাতা যেখানে থাকে ওইটাকে বলা হবে স্থায়ী ঠিকানা। সো স্থায়ী ঠিকানা তোমার বিভাগ কোথায় রয়েছে, জেলা কোথায়, উপজেলা কোথায়, সুন্দর করে নামগুলো এখানে লিখে দেবা। সেটা পৌরসভা না সিটি ইউনিয়ন কী রয়েছে এগুলো তুমি সুন্দর করে এখানে দিয়ে দেবা। পোস্ট কোড বলতে তোমার যে ডাকঘর রয়েছে ওই ডাকঘরে তোমার একটা কোড থাকে, ওই কোডটা কিন্তু এখানে তোমাকে একবার সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে। লিখে দিলেই হবে, অন্য কোনো কোড দেওয়া যাবে না। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই পোস্ট অফিসে যাবা, ওখানে গিয়ে জিজ্ঞেস করবা, তাহলে তোমাকে তারা তোমার যে ওই পোস্ট অফিসের কোডটি রয়েছে তারা তোমাকে বলে দিবে, অথবা তুমি অনলাইনেও সার্চ করে নিতে পারো। তারপরে ঠিকানা বা গ্রাম দিতে হবে তুমি কোথায় রয়েছো। সো তোমার স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা, আর যদি সেম হয়ে থাকে তাহলে তুমি এখানে ওই লিখতেও দিতে পারো অথবা একই লিখলেও হবে। সো বর্তমান ঠিকানা হচ্ছে তুমি কোথায় থেকে পড়াশোনাটা করছো, তুমি মেসে থাকো না বাসা থাকতেছো না হোস্টেলে থাকতেছো, ওই জিনিসটার ঠিকানা তোমাকে এখানে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে। বিভাগ লিখবা, জেলা লিখবা, উপজেলা, পৌরসভা, পোস্টকোড এবং হচ্ছে গ্রাম সুন্দর করে লিখে দেবা, যাতে করে কোনো তথ্য ভুল না থাকে। আমি বারবার বলছি কোনো তথ্য ভুল করা যাবে না। ওকে, এরপর দেখো এবার পূর্ববর্তী তথ্য যদি এসএসসি হয়, আবার বর্তমান তথ্য অত্র প্রতিষ্ঠানে, তোমাকে এই তথ্যগুলো দিতে হবে। পূর্ববর্তী তথ্য যারা এসএসসি রয়েছে, এসএসসি সেই তথ্যগুলো তোমাকে এখানে দিতে হবে। যারা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে তারা এখানে দিবা। আর যারা মনে করো এসএসসিতেই উপবৃত্তির জন্য আবেদন করেছো তারা অবশ্যই কোন তথ্যগুলো দেবেন, জিএসসির যে তথ্যগুলো রয়েছে ওইটা তোমাকে দিতে হবে। আর যারা এসএসসিতে ভর্তি হয়েছো তারা অবশ্যই কী করবা, এসএসসি তথ্যগুলো দিয়ে দিবা। সো এসএসসিতে তুমি কোন বিভাগ থেকে পড়াশোনা করেছো, তুমি রাজশাহী না ঢাকা না জেলা তো কোথায় রয়েছে সেটা, জেলা কোথায় ছিল, উপজেলা কোথায় ছিল, বর্তমান প্রতিষ্ঠানের নাম কী ছিল, উত্তীর্ণ হওয়ার বছর কোথায়, কত সালে তুমি পাশ করেছো, কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো, টেকনোলজি ট্রেন বা গ্রুপ তুমি কোন টেকনোলজি নিয়ে ভর্তি হয়েছো বা গ্রুপে ভর্তি হয়েছো সেটা তোমাকে সুন্দর করে লিখতে হবে। পূর্ববর্তী পরীক্ষার নাম, তুমি পূর্ববর্তী কোন পরীক্ষা দিয়েছো, রোল নম্বর এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ফলাফল অর্থাৎ তুমি কত ফলাফল পেয়েছো, জিপিএ তোমার কত রয়েছে এই জিপিএ তোমার এখানে সুন্দর করে দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমার এসএসসিতে যা রয়েছে তুমি এখানে সুন্দর করে সকল তথ্য এখানে এন্ট্রি করে দেবে, কোনো ভুল করা যাবে না, ঠিক আছে। বর্তমান শিক্ষা তথ্য, অর্থাৎ তুমি যে বর্তমানে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, এসএসসি হলে এসএসসি, এইচএসসি হলে এসএসসি, সকল তথ্য এখানে সুন্দর করে দিবা। অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো বর্তমানে সেটা দিবা। ভর্তির সন তুমি কত সালে ভর্তি হচ্ছে, 2025-26 যারা ডিপ্লোমা করবে এইটা সেশন রয়েছে, এটা 2025-26। সো ভর্তির সন তোমাকে দিতে হবে 2025 সালে। তারপরে বিভাগ, তুমি কোন বিভাগ থেকে পড়াশোনা করছো, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের নাম, পূর্ব নাম, তারপরে টেকনোলজি বা ট্রেন বা গ্রুপ কোথায় রয়েছে, শিপ কোথাও রয়েছে, তুমি ডেতে রয়েছে না মর্নিংয়ে রয়েছে এটাও দিতে হবে, রোল নাম্বার কত রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমার কত, যদি হয়ে থাকে অবশ্যই, না থাকলে ছাড়দের কাছ থেকে অবশ্যই শুনে বুঝে সুন্দর করে তথ্যটা এখানে পূর্ণ করে দেওয়ার ট্রাই করবে স্টুডেন্ট। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর দেখো অভিভাবকের তথ্য, তোমাদের যে প্যারেন্টস রয়েছে তাদের কিছু ইনফরমেশন লাগবে, এই প্যারেন্টস ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার ট্রাই করবে। সো দেখো এখানে বলছে তোমার সম্পর্ক নির্বাচন করো, তোমার পিতা রয়েছে তাহলে পিতা দিবা, মাতা রয়েছে মাতা, ভাই থাকলে ভাই, বোন থাকলে বোন, কে তোমার দায়িত্ব নিতে চাচ্ছে সেই দায়িত্বটার জন্য তোমাকে এখানে টিক দিতে হবে, ঠিক আছে। তার যে দায়িত্ব নেবে তার নাম লিখতে হবে, যদি পিতা নাই তাহলে পিতার নাম, মাতা নিলে মাতার নাম, ভাই নিলে ভাইয়ের নাম, বোন নিলে বোনের নাম এখানে সুন্দর করে লিখতে হবে, সেটার নাম আবার ইংলিশেও লিখতে হবে। অভিভাবকের এনআইডি, যে দায়িত্ব নেবে তার এনআইডি কার্ডের পরিচয়পত্রটা এখানে সুন্দর করে দিতে হবে, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর, তার মোবাইল নম্বরও এখানে সুন্দর করে দিতে হবে। পিতা হইলে পিতার নাম্বার, মাতা হইলে মাতার নাম্বার, বোন হইলে বোন এবং ভাই হইলে ভাইয়ের নাম্বার এখানে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে। ওকে, যোগ্যতার শর্ত এবং যুক্তিসঙ্গতি,
তারপরে দেখো পড়াশোনা খরচ বহন করতে পারবে কি না বা বহন করবে কে, এই বিষয়টা তোমার মাতা হইলে মাতা, পিতা হইলে পিতা, অথবা অন্যান্য অভিভাবক হইলে অভিভাবক এখানে ক্লিক করবে। আবেদনকারী কি বাংলাদেশের কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পড়ে? ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? যারা উপজাতি রয়েছে তারা এই স্ট্রিম যদি পড়ো তাহলে তুমি এখানে হ্যাঁ দিবা, আর যদি না হয় তাহলে তুমি এখানে না করবা। আবেদনকারী কি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান? তুমি যদি মুক্তিযোদ্ধা পরিবারের কোনো সন্তান হয়ে থাকো তাহলে অবশ্যই হ্যাঁ দিবা, না হলে না। আবেদনকারী কি অন্য কোনো উৎস হতে বৃত্তি বা উপবৃত্তি পান? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হইলে না। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি না পেয়ে থাকো তাহলে না দিবা, আর যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ দিতে পারো, অথবা তুমি চাইলে যদি মনে করো তুমি পেয়েছো তাহলে তুমি এখানে না দিতে পারো, ঠিক আছে। আর যদি হ্যাঁ দাও তাহলে তোমাকে কিন্তু আর দিবে না, কারণ তুমি একটা জায়গা থেকে উপবৃত্তি পাচ্ছ। সো এই বিষয়টা মনে রাখতে হবে। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা? ধরো তুমি যদি স্পেশাল চাইল্ড হয়ে থাকো তাহলে তুমি হ্যাঁ দিবা, আর না থাকলে না দিবা। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ বা প্রয়োজনীয় সংযুক্ত করুন, ঠিক আছে। এগুলো তোমাকে বুঝে শুনে অবশ্যই পূর্ণ করতে হবে। এবার তোমাদের পেমেন্ট কোড, কীভাবে পেমেন্ট করবে এই বিষয়টা দেখো। সরি স্টুডেন্ট, দেখো কিভাবে পেমেন্ট করবে, অর্থাৎ তুমি কিভাবে টাকাটা পাবা বা কিভাবে টাকাটা গ্রহণ করবা সেই বিষয়টা তোমাকে তথ্যটা সুন্দর করে দিতে হবে। দুইভাবে টাকা নিতে পারো, তুমি ব্যাংকিংয়ের মাধ্যমে নিতে পারো, ব্যাংকিং বলতে ব্যাংকের মাধ্যমে, অথবা মোবাইল ব্যাংকিং বলতে মোবাইল অপারেটর মাধ্যমে তুমি টাকাটা নিতে পারবে। সো তুমি যদি ব্যাংকের মাধ্যমে নিতে চাও তাহলে ব্যাংকের ইনফরমেশনগুলো এই সাইডে দিতে হবে তোমার বাম সাইডে, আর তুমি যদি মোবাইলের মাধ্যমে নিতে চাও তাহলে মোবাইলের ইনফরমেশনগুলো দিতে হবে আর ডান সাইডে। অবশ্যই একটা সাইড ইউজ করবা, তুমি ব্যাংকের নিতে চাইলে ব্যাংকের তথ্য দিবা, আর মোবাইলে নিতে চাইলে মোবাইলের তথ্যগুলো দিবা, যে কোনো একটা ইউজ করতে হবে, ঠিক আছে। দুইটা ইউজ করতে পারবে না, তাহলে অটোমেটিক সেটা কিন্তু ব্লক হয়ে যাবে। সো ব্যাংক হলে ব্যাংক নির্বাচন করুন, তুমি কোন ব্যাংক নিতে চাচ্ছ। সোনালী ব্যাংক হলে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক হলে রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক হলে কৃষি ব্যাংক, যে ব্যাংকে নিবা সেই ব্যাংকের নাম এখানে দিতে হবে। শাখা নির্বাচন করুন, তুমি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছ সেই ব্যাংকটা কোথায় অবস্থিত আছে, ঢাকাতে এলে তারপরে ঢাকাতে আছে, তারপরে হচ্ছে রাজশাহীতে, এখন শুধু এগুলো জেলা বললাম। সো প্রত্যেকটা জেলায় তো অনেকগুলো শাখা থাকে, উপজেলা আছে, উপজেলার আবার ঠিক আছে ছোট ছোট শাখা থাকতে পারে। তো অর্থাৎ তুমি যে শাখার মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছ ওই শাখার নামটা এখানে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে। তারপরে ওই শাখাটা কোন জেলায় অবস্থিত সেই জেলাটার নাম এখানে সুন্দর করে দিয়ে দেবা। রাইটিং নাম্বার এটা তোমাকে দিতে হবে না, এটা ক্রস করো, এটা তোমাকে দিতে হচ্ছে না। অ্যাকাউন্টের ধরন সেটা কেমন, সঞ্চয়ী হিসাব না চলতি হিসাব, তুমি যে অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চাচ্ছ ওই অ্যাকাউন্টটা আসলে কেমন সেটা তোমাকে অবশ্যই ব্যাংক থেকে শুনে নিতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্টের নাম, কার মাধ্যমে নিতে চাচ্ছ তার নাম দিতে হবে, অ্যাকাউন্টের নাম কি, অ্যাকাউন্টের ধারী এনআইডি কার্ড দিতে হবে, যার মাধ্যমে তুমি নিতে চাচ্ছ বা যার অ্যাকাউন্টে টাকাটা নিতে চাচ্ছ তার এনআইডি কার্ড দিতে হবে, অ্যাকাউন্টের নম্বর সুন্দর করে দিতে হবে। এটা ছিল ব্যাংক। এখন তুমি যদি মোবাইলের মাধ্যমে নিতে চাও সেটা কিসের মাধ্যমে, বিকাশ হইলে বিকাশ, নগদ হইলে নগদ, রকেট হইলে রকেট, অথবা অন্য কোনো উপায় যদি থাকে তাহলে তুমি নিতে পারবে, ঠিক আছে। সো মোবাইল ব্যাংকিংয়ের নাম্বারটা এখানে দিতে হবে, বিকাশ নাম্বার দিবা, নগদ নাম্বার দিবা, অথবা রকেট, যে কোনো একটা নাম্বার দিতে হবে যেটা তুমি নিতে চাচ্ছ। তারপরে অ্যাকাউন্টিং ধারী এনআইডি নম্বর, তুমি যে নাম্বারে টাকাটা নিবা ওইটার এনআইডি নম্বর অবশ্যই দিতে হবে। আবার এখানে বলি, তুমি যে নাম্বারে টাকাটা নিবা ওই নাম্বারে এনআইডি দিয়ে কিন্তু ওই সিমটা উঠানো থাকতে হবে, ওই সিমটা। আবারও বলছি, ধরো তুমি যে সিম দিয়ে ব্যবহার করতে চাচ্ছ ওই সিমে তুমি যে এনআইডিটা ইউজ করবা ওইটা কিন্তু তোমারই হতে হবে, অন্য কারো হইলে তুমি কিন্তু পাবা না, তখন সেটা অটোমেটিক ব্লক হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয় নিয়ে আমি আরও পরবর্তীতে ভিডিও তৈরি করবো যাতে করে তোমরা বুঝতে পারো যে কী কী কারণে তোমার উপবৃত্তিটা বাতিল হয়ে যায়। সো ওই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যাতে তোমরা ওই বিষয়গুলো দেখেও সুন্দরভাবে বুঝতে পারো, ঠিক আছে। অ্যাকাউন্টের নামধারী ইংরেজি তোমাকে বড় হাতের অক্ষরে লিখতে হবে, এটা বলে দিয়েছে। অ্যাকাউন্টের ধারী সাথে তোমার সম্পর্ক কি, সেটা ভাই বোন মাতা পিতা যে সম্পর্ক আছে এখানে সুন্দর করে সম্পর্ক দিতে হবে। আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ তোমাকে অবশ্যই ভালো করে দিতে হবে, এই বিষয়গুলো যদি না থাকে তুমি কিন্তু পাবে না। গ্রহণকারীর স্বাক্ষর ও তারিখ এবং হচ্ছে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ, এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে বুঝে শুনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আবারও বলছি ডিয়ার স্টুডেন্ট, তুমি এই ফর্মটি পেয়েছো, অবশ্যই ভালো কথা, ভালোভাবে তথ্যগুলো সঠিকভাবে কারেকশন করে তুমি দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো ভুল তথ্য দাও তাহলে সেটা অটোমেটিক ব্লক হয়ে যাবে, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি কিন্তু কোনো উপবৃত্তি পাবে না। সো উপবৃত্তি পেতে গেলে তোমাকে এই শর্তগুলো মেনেই তোমাকে উপবৃত্তির জন্য আবেদন করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, যখন তোমাকে নোটিশ প্রকাশ করা হবে তোমার প্রতিষ্ঠান তোমাকে জানিয়ে দিবে, তখন তুমি নোটিশটি জানার মাধ্যমে ফর্মটি কালেক্ট করে তোমার বাসায় গিয়ে সঠিকভাবে সুন্দর করে পূরণ করে সেটা তুমি তোমার প্রতিষ্ঠানে জমা দেবে। সেটা যদি অনলাইনের মাধ্যমে হয় অনলাইনে, অথবা অফলাইনে হইলে তোমাকে অফলাইনে কার্যক্রম করে নিতে হবে। সো স্টুডেন্ট, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের জানিয়ে দাও, শেয়ার করো, তারাও যেন তোমাদের উপবৃত্তির টাকাটা পেয়ে যায়। আর উপবৃত্তি কী কী কারণে বাতিল হতে পারে সেটি নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমি অবশ্যই সেই ভিডিওটি তৈরি করে দেবো যে উপবৃত্তি কী কী ভুল করলে বাতিল হতে পারে, সেই ভুলগুলো যেন না করো সেটি নিয়েও আমরা
বিস্তারিত আলোচনা করব ওই পরবর্তী ভিডিওতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো।